পাঁচ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসী মানুষ, এ পর্যন্ত 18 জনের প্রাণহানি। দুর্গতদের সহায়তায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার, খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসীদের সহায়তা কামনা। সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে রোড ম্যাপ চায় বিএনপি, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান। সালমান আনিসুর ও দীপু মনিকে ফের 10 দিনের রিমান্ডের আবেদন, কারাগারে পাঠানো হলো সাবেক বিচারপতি মানিককে। 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কাল শুরু মেট্রো রেল চলাচল, আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং অল্পের জন্য মুশফিকের ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ, রেকর্ডময় দিনে 565 রানে অল আউট বাংলাদেশ, 117 রানের লিড। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এটিএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ ও খাবার পানির তীব্র সংকট, সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্টে আমরা বিস্তারিত জানব। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুদ গরজ উঠছে, এরপরে আতার পাতার করে কাগজ চুরি লইয়া চান্দা জীবনটা লইয়া বাড়িছি। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন, তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে, কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদের উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে, মানুষদের খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বন্যার পানি নামতে শুরু করলেও এখনো তলিয়ে আছে ফেনী। দর্শক, এ নিয়ে আরো জানাতে সোনাগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আরিফ, আমি দর্শকে যেমনটি বলছিলাম যে বন্যার পানি কমলেও এখনো আসলে কিন্তু তলিয়ে আছে ফেনী। তো এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বন্যার, এবং বন্যা কবলিত যারা আছেন তারা আসলে বন্যার যে ত্রাণ সহায়তা, সেই সহায়তাগুলো পাচ্ছেন কিনা, সব মিলিয়ে চিত্রটি আমাদেরকে জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি সোনাগাজী এলাকা থেকে, যে সড়কটি সোনাগাজী থেকে যে সড়কটি মেন সড়কে এসে পৌঁছেছে, অর্থাৎ ফেনী ঢাকা যে হাইওয়ে রুটটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে রয়েছে। আমি যদি একটু বলি, আজকে সারাদিন আমরা সোনাগাজীতে ছিলাম। সোনাগাজীর বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি। সেখানে প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তাদের যে উদ্ধারের যে তৎপরতার কথা রয়েছে, সেই উদ্ধারের তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছিলাম না। এখানে যে ব্যক্তিগতভাবে উদ্যোগে যারা এসেছে, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং যারা রোগী রয়েছেন, অর্থাৎ বিশেষ করে বৃদ্ধা থেকে শুরু করে শিশু যারা রয়েছে, তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু তারা করছে এবং যারা অসুস্থ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে যে ত্রাণবাহী যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর মাধ্যমে তারা নিয়ে আসার চেষ্টা করছে এবং সড়কও এখন পর্যন্ত পানি রয়েছে। তবে ভালো দিক হচ্ছে যে ফেনীর সড়ক সহ কিছু এলাকার পানি কমতে শুরু করেছে। তবে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো তো পানি কিন্তু এখনো তেমন কোনো পানি কমে নাই এবং সেখানে এখনো কয়েক লাখ মানুষ কিন্তু বন্দী রয়েছে পানি অবস্থায়। বিশেষ করে সে এলাকায় যে বিল্ডিংগুলো রয়েছে, অর্থাৎ একতলা পর্যন্ত যেহেতু পানি উঠে গিয়েছে, সেক্ষেত্রে দোতলা থেকে তিনতলা অর্থাৎ ছাদে তারা বেশিরভাগ অবস্থান নিয়েছে। এখন মেন সড়কে পানি জমে থাকার কারণে যেটি হয়েছে যে পুরো বিশ্ব রোড, যেটি হাইওয়ে রোড সড়ক রয়েছে, সে সড়কে যানজটের দীর্ঘ সারি রয়েছে, অর্থাৎ কয়েক কিলোমিটার। আমরা যেটা জেনেছি প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এদিক থেকে চট্টগ্রাম থেকে কেউ চাইলে ঢাকায়, অর্থাৎ ঢাকাও কিন্তু তারা যাতায়াত করতে পারছে না। এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু তাদের ব্যক্তি উদ্যোগে প্রথম থেকে কাজ করা শুরু করেছে এবং আমরা এখন যে গাড়িটিতে রয়েছি সেখানে অনেক স্বেচ্ছাসেবী রয়েছে যারা সকাল থেকে কাজ করেছেন এবং গত 2 দিন থেকে তারা ফেনীতে কাজ করছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনাদের তৎপরতা কেমন চলছে? আসলে ত্রাণ কতটুকু দেওয়া সম্ভব হচ্ছে? মানুষ তো অনেক। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসছি গত 2 দিন আগ থেকে আমরা এখানে ঢোকার জন্য চেষ্টা করতেছিলাম। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এখানে ঢুকতে পেরেছি আজকে সকালবেলা এখানে ঢুকতে তাও অনেক কিছু করে তারপরে ঢুকছি। এখানে এখন বর্তমান যে পরিস্থিতিটা, এখানে এখন পানিবন্দী অনেক লোক আছে ভিতরে, কয়েক লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। আমরা আমরা অনেকটাই ত্রাণ দিয়েছি। আজকে আমরা গেছিলাম উদ্ধারের কার্যক্রমটা করতে, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের ট্র্যাকটা আমরা নামাইতে পারিনি, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। যদি কথা বলছিলাম, এখানে যারা ত্রাণ দিচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে যারা এসেছেন, তারাও চেষ্টা করছেন এবং তারা বলছেন, যারা পানিবন্দী হয়ে আছেন তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি সেনাবাহিনী, নৌবাহিনীর কার্যক্রম আরো পরিধি বাড়ানো হয় তাহলেই সম্ভব এই বানবাসী মানুষের ত্রাণ তৎপরতা এবং কি উদ্ধার অভিযান। তো এ ছিল যদি আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনি নিজেও আসলে নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন, আমাদের এই প্রত্যাশা থাকবে। দর্শক, মাইনুদ্দিন আরিফ আমাদের সহকর্মী যুক্ত ছিলেন ফেনী থেকে। বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় বন্যা পরবর্তী খাদ্য ঘাটতি সহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দাতা গোষ্ঠীর সহায়তা আশা করেন প্রধান উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শামীম আক্তার। ভয়াবহ বন্যা কবলিত দেশের 11টি জেলার প্রায় 1.5 কোটি মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনী সহ সরকারি, বেসরকারি ও স্থানীয় পর্যায় ছাড়াও ভলেন্টিয়ার সহ যারা কাজ করছেন সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, বন্যার্ত সব মানুষের হাতে যাতে ত্রাণ পৌঁছে যায় সেই দিকটি খেয়াল রাখা প্রয়োজন।
উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। ভয়াবহ বন্যা কবলিত মানুষের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এতে প্রধান উপদেষ্টা অভিভূত বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, দুর্গত এলাকার পানি নেমে যাওয়ার পর খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন, এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই, এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে গুরুত্ব দেওয়া সহ দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চলছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও নির্বাচন নিয়ে অতি দ্রুত জনগণের সামনে রোডম্যাপ তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে না রাখার দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকার যেখানে বসে আছে সেটি রাজনীতিকদের জায়গা উল্লেখ করে সব দলের সাথে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপনের রিপোর্টে বিস্তারিত। মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এই গণহত্যার দায়ে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। আলোচনায় অংশ নেয়া জাতীয় নেতারা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয় এলেও কিছু কিছু অশুভ শক্তির আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপর প্রভুত্বের চেষ্টা না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অতীতে ন্যায় সংগ্রামের বিজয়ের পরে ছদ্মবেশীরা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে, নতুন সাজে আবির্ভূত হয়। এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অতি দ্রুত রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনারও দাবি জানান তিনি। যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। দেশের জন্য যে নতুন সময় এসেছে তার জন্য ছাত্র জনতার ভূমিকার কথা আবারও স্মরণ করেন বিএনপি মহাসচিব। এই অর্জনে পৌঁছাতে গেল 16 বছরে বিএনপিরও 800 নেতাকর্মী গুম,
এবং 2000 নেতাকর্মীর গুলিতে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2000-এর মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদ সীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই রাত 10টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের 16টি গেট। হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে শনিবার সন্ধ্যায় 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। তিনি বলেন, প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়, তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 MSL। শনিবার বিকেল 4টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় 107.75 MSL এ। দর্শক, কাপ্তাই বাঁধের গেট খোলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, এই বাঁধের গেট খোলার পর কোনো ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, গত 7 দিনের টানা বৃষ্টিপাতের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি আসলে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজ বিকাল 4টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল 107.75 MSL। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা হচ্ছে 109 MSL। কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি এবং জলবিদ্যুৎ কেন্দ্র তারা আলোচনা সাপেক্ষে আসলে আজকে রাত 10টায় কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে বা গেট রয়েছে, সেই গেটগুলো তারা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রাত 10টায় 6 ইঞ্চি করে 16টি স্পিলওয়ের যে গেট, সেগুলো খুলে দেওয়া হবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। আমরা কথা বলেছিলাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুস জাহিরের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে প্রতি বছর আসলে বর্ষা মৌসুমে এবং উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায় এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে আজকে বিকেল 4টা পর্যন্ত আসলে ধারণ ক্ষমতা, কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা তার কাছাকাছি পৌঁছে গেছে। তাই তারা কাপ্তাই বাঁধের যে গেটগুলো রয়েছে সেগুলো আসলে 6 ইঞ্চি করে খুলে দেবেন। তিনি আরো বলছিলেন যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই ইউনিটগুলো আসলে বর্তমানে সম্পূর্ণরূপে সচল আছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আসলে প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি আসলে নিষ্কাশিত হচ্ছে এবং এই পানিগুলো গিয়ে পড়ছে আসলে কর্ণফুলী নদীতে। তো আমরা আরো কথা বলেছিলাম কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে প্রতি বছরই কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। তো আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এর ফলে আসলে গেট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদী তীরবর্তী যে সকল জেলা এবং উপজেলাগুলো আছে সেগুলোতে আসলে তেমন কোনো ক্ষতি হবে না, তেমন কোনো বন্যা পরিস্থিতি বা এই ধরনের কোনো পরিস্থিতি আসলে সেখানে তৈরি হবে না। যদি না 1.5 থেকে 2 ফুট খোলা হয় গেটগুলো, তখন আসলে বন্যা কবলিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কিন্তু আসলে এখনই কোনো ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই তিনি জনসাধারণকে শান্ত থাকার এবং কোনো ধরনের আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বারবার পরামর্শ দিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশন নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতি। কাপ্তাই বাঁধের গেট খোলার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। দেখছেন সংবাদ সন্ধ্যা। আজ আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনিকে। ফের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। তাদের সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় গত 13 অগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে 14 অগস্ট আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইলে দুইজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দীপু মনিকে 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে।
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপুমণিকে। দর্শক, এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এনআই নাহিদ। নাহিদ, আসলে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে তাদেরকে, এই বিষয়ে কি তথ্য পেয়েছেন আপনি? আমাদের দর্শককে যদি জানাতেন। ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমরা আদালত প্রাঙ্গণে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে সার্বিকভাবে এখনও তাদেরকে আদালতে আনা হয়নি এবং সার্বিকভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য সবাই রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা রয়েছে, আমরা তাদের মাধ্যমে সবশেষটা জানার চেষ্টা করি। জি, আমাদেরকে একটু বলবেন কখন শুনানি হবে? আমরা সে 3টা থেকে অপেক্ষায় ছিলাম এবং এখনো অপেক্ষায় আছি যে এখনই আমরা যেভাবে সিকিউরিটি পুলিশের যে বাঁশির হুইসেল পাচ্ছি মনে হয় যে খুব কাছাকাছি চলে আসছে, এখনই চলে আসছে। আমরা এরকম আবার যেভাবে সিকিউরিটি লাইন ধরে আছে আমরাও সেই অপেক্ষায় আছি। তবে আমরা জানতে পারছি যে যে বিগত দিনে দেখেছেন 10 দিনের রিমান্ডে গিয়েছিল নিউ মার্কেটের থানায় আনিসুল হক এবং সালমান এফ রহমান, এবং তাদেরকে আরো 2টি মামলা, লালবাগের একটি ছাত্র হত্যা মামলা এবং নিউ মার্কেটের একটি হত্যা মামলায় তাদেরকে নতুন করে আজকে আরো 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এবং এখনই ওনাদের আনার সাথে সাথেই ওনাদেরকে 28 নম্বর করে তোলা হবে এবং আমার মনে হয় যে এই যে গাড়ি যাচ্ছে এই গাড়িতে ওনাদেরকে আনা হয়েছে। যেমনটি উনি বলছিলেন, আমরাও দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছে। আশা করি তাদের কাউকে আনা হচ্ছে। তো এই মুহূর্তে এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। এনআই নাহিদ যুক্ত ছিলেন আদালত প্রাঙ্গণ থেকে। দর্শক, দেখছেন দেশ সংবাদ সন্ধ্যা। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারা রাত বিজেপির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। আগামীকাল রোববার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ডিএমটিসিএল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আগামীকাল থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেখছেন সংবাদ সন্ধ্যা।